আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। হারিকেনের টিম আলোতে পরীর চোখে প্রকাশিত পাচ্ছে ক্ষোভ। শায়ের চুপ করে আছে পরীর ধমকে। পরী উঠে দাঁড়ালো শায়ের সামনে। আশেপাশে তাকিয়ে শায়ের দেখলো কেউ আছে কিনা। যদি কেউ দেখে ফেলে তাহলে পরীকে কিছু বলবে না, কিন্তু শায়েরকে অনেক কিছুই শুনতে হবে। সে বলল, কেউ দেখলে খারাপ ভাববে, তাছাড়া আপনার সামনে বিয়ে, একটু ভেবে কাজ করবেন। আমাকে নিয়ে ভাবতে হবে না আপনাকে। আপনাকে নিয়ে ভাবছি না আমি, নিজেকে নিয়ে ভাবছি। কেউ দেখে ফেললে আমারই বিপদ। ওসব কথা থাক। বিন্দুকে কারা মেরেছে আমি সত্যিই জানি না। আমাকে জানার অধিকার দেননি আপনার বাবা। বিস্মিত হলো পরী। বলে, মানে ভালো করে বলুন। আমাকে এই ব্যাপার থেকে দূরে থাকতে বলা হয়েছে। দেখুন, আমাকে ঠিক যতটা বলা হয় ঠিক ততটুকুই করি। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আমি আপনার বাবার গোলাম মাত্র? আমাকে তিনি যা বলেন আমি তাই করি। প্রশ্ন করার অধিকার আমার নেই। বিন্দুর মৃত্যুর কথা জানলেও কাউকে জানাতে পারবো না আমি। আপনার বাবাই সবাইকে বলবেন। পুলিশ এখনো কাউকে ধরতে পারেনি। আমার বিশ্বাস হয় না আপনার কথা। আপনি মিথ্যা বলছেন। বলুন না, বিন্দুকে কারা মেরেছে? শেষ কথাটাতে অসহায়ত্ব ফুটে উঠল। পরীর চোখের পানি স্পষ্ট দেখতে পেল শায়ের। খারাপ লাগলেও কিছু করার নেই শায়েরের। একটু ভেবে শায়ের হাত বাড়িয়ে দিল পরীর দিকে। বলল, বিশ্বাস না হলে শাস্তি দিতে পারেন। হারিকেনটা ওখানে আছে। পরী এক পলক হারিকেনের দিকে তাকিয়ে আবার শায়েরের দিকে তাকালো। এই মুহূর্তে সে কিছুই বিশ্বাস করতে চাইছে না। তবে শায়েরের কথা শুনে মনে হলো সে মিথ্যে বলছে না। তাহলে সত্যিটা কি? বিয়ের পর তো সে এখানে আসতে পারবে না। তাহলে সত্য উদ্ঘাটন করবে কিভাবে? ছোট্ট মস্তিষ্কে আর চাপ নিতে পারছে না পরী, তাই বিনা বাক্যে প্রস্থান করল। বিন্দুর চলে যাওয়ার আজ 22 দিন। পুলিশ এখনো কোনো হদিশ পায়নি। তাদের ধারণা আসামিরা গা ঢাকা দিয়েছে। এখন ওদের ধরা অসম্ভব। তাই কেসটা এমনভাবে সাজাতে হবে যেন সবাই ভুলে গেছে বিন্দুর কথা। তবে ওত পাতাই থাকবে। এখন শুধু আসামিদের বের হওয়ার পালা। সন্দেহ তাদেরকেই করা হয়েছে যারা যাত্রাপালায় ছিল। কিন্তু বিন্দুর মৃত্যুর পর তাদের কোনো খবর নেই। কুসুম এসে কথাগুলো পরীর কানে তুলল। পরী কিছু বলল না। কুসুমের খারাপ লাগছে পরীকে এভাবে দেখতে। যে মেয়েটা সারা অন্দর ঘুরে বেড়াতো সেই মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। কুসুম হঠাৎ প্রশ্ন করে বসে, আচ্ছা আফা, আপনি যে খুন করলেন, আপনার ডর করে নাই? কুসুম ভেবেছিল পরী রাগ করবে ওর কথায়, কিন্তু পরী তা করল না। বলল, মানুষ যখন কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয় তখন কোনো ভয় থাকে না তার। আমারও তাই হয়েছিল। তখন কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই রাগের বশে খুন করে ফেললাম। পরে অবশ্য আমি নিজেও ভয় পেয়েছিলাম, কিন্তু আপাকে বুঝতে দেইনি। আপনি এর অনেক সাহস আপা। আমি তো মুরগি জবাই দেখতেও ভয় পাই, আর আপনি মানুষ জবাই করলেন। জানোয়ার জবাই করতে ভয় কিসের? কুসুম দাঁত বের করে হাসল। সব সময় সঠিক জবাব পায় সে পরীর থেকে। মালাকে আসতে দেখে কুসুম হাসি বন্ধ করে দাঁড়িয়ে গেল। মালা পরীর মুখোমুখি বসল। হাতে একটা কাপড়ের তৈরি ব্যাগ। ব্যাগ থেকে বেশ কিছু গয়না বের করে বলল, দেখ তো, পছন্দ হয়? পরী গয়নাগুলোর দিকে তাকালো না, মালার দিকেই তাকিয়ে রইল। কুসুম উকি দিয়ে বলল, একদম খাঁটি সোনা আপা, একবার দেখেন। হেসে পরী বলে, আমি খাঁটি সোনায় দেখতাছি কুসুম। মালা অবাক হয়ে তাকালো পরীর পানে। কাঁদছে পরী। মালার নিজের চোখেও অশ্রুরা ভিড় করল। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্দোস কেন? আপনাকে রেখে আমি যাব না আম্মা। মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠে পরী। কাঁদতে কাঁদতে বলে, আমাকে তাড়িয়ে দেবেন না আম্মা, আমি আপনার কাছে থাকতে চাই। মালাও কাঁদছে। পরীকে যতটুকু শাসন করেছে তার থেকে দ্বিগুণ ভালোবেসেছে। পরীকে বুঝতে দেয়নি।
পরীর সুরক্ষার জন্য কসম দিয়ে ঘরবন্দি করে রেখেছিলেন মালা। তিনি চাননি সোনালি আর রূপালীর মতো কাউকে পছন্দ করে ঠকুক তার ছোট মেয়ে, কষ্ট পাক। তাছাড়া সকল খারাপ দৃষ্টি থেকে আগলে রেখেছে পরীকে। না জানি পরীর স্বামী তাকে কতটা সুরক্ষা দেবে, কিন্তু মালা তার পূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার এখন কোনো আফসোস নেই। উপরওয়ালার কাছে সে সম্মানের সহিত ছোট মেয়ের কথা বলতে পারবে, এটাই তার প্রশান্তি। পরীকে সান্ত্বনা দিয়ে মালা বললেন, সব মাইয়া গো একদিন পরের ঘরে যাইতে হয় রে। দোয়া করি তুই যেন সুখী হোস, শহরে তুই ভালো থাকবি, ওইখানে ভালো স্কুল কলেজ আছে, তুই লেখাপড়া করবি। পড়ার কথা শুনে মালাকে ছেড়ে দিল পরী। কান্নাও বন্ধ হয়ে গেল। পড়ার প্রতি মনই টানে না পরীর। যেদিন প্রথম পড়ার জন্য স্কুলে মার খেলো, সেদিনই শাপলা বিলে এসে পরী ওই বইগুলো ছুঁড়ে ফেলে বিলের পানিতে। মাছ, ব্যাঙ আর সাপদের খাওয়ার জন্যই দিয়ে দেয় বইগুলো। এজন্য মালার কাছে কম মার খায়নি পরী। কিন্তু পরী তবুও পড়াশোনায় মন দিতে পারেনি। মাধ্যমিক দেওয়ার পর সে পড়াই বাদ দিয়ে দিয়েছে। গ্রামে তো কোনো কলেজ নেই, এটাই মূল কারণ। এরপর ভীষণ খুশি ছিল পরী। যাক, আর পড়তে হবে না। কিন্তু মালা এখন আবার কি বলল? মাথা ঘুরছে পরীর। মালা এটাই চেয়েছিলেন, পরী যাতে কান্না বন্ধ করে, সেজন্যই পড়ার প্রসঙ্গ তুলেছেন। মালা মেয়ের হাত ধরে কাছে টেনে বলে, শহর কেমন তা আমি জানি না, সাবধানে থাকবি, একলা বাহির হবি না, জামাইরে নিয়ে যাবি। জামাই শব্দটাতে যেন বিষম খেলো পরী। সে তো শেখরকে ঠিক মতো চেনেই না, কিভাবে মানিয়ে নেবে শেখরের সাথে পরী? চিন্তায় পড়েছে সে। মালা ততক্ষণে চলে গেছে, কুসুমও গেছে। পরীর চেতনা ফিরতেই চোখের সামনে ছড়িয়ে রাখা গয়নাগুলো দেখতে পেল। তাতে হাত বুলিয়ে বলল, এই গয়না কি সুখ দিতে পারে? টাকা পয়সা কি শান্তি দেয়? তাহলে এত ঐশ্বর্য থাকতে আমি কেন এক টুকরো সুখ পাই না? অট্টালিকায় সুখ না থেকে যদি কুঁড়ে ঘরে সুখ থাকে, তাহলে আমি ওই কুঁড়ে ঘরে যেতে চাই। পরীর ইচ্ছেগুলো রং ঢাকা চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ রইল। তারাও যেন বুঝে গেছে পরী কি চায়। জীবনে যে ভালোবাসাই সব। ধন সম্পদ দিয়ে কি হবে যদি ভালোবাসা না থাকে? পরী ভাবছে শুধু, তার জীবনে কোন মানুষটা সঠিক হতে পারে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, প্রকৃতির নিয়ম মেনে সময় এগিয়ে যাচ্ছে। ঘনিয়ে আসছে জমিদার কন্যার বিয়ের দিন। উৎসবে মেতেছে পুরো গ্রাম। দলে দলে মেয়েরা অন্দরে ঢুকছে নববধূকে দেখার জন্য। বিদায় দেওয়ার পূর্বে পরীকে সবাই দেখে নিচ্ছে। বয়স্করা পরীকে দোয়া দিচ্ছে, আর পরী চুপচাপ তা মাথা পেতে নিচ্ছে। নতুন সাজে সাজানো হচ্ছে জমিদার বাড়িকে। সব কিছুর তদারকি করছে সায়ের, দম ফেলানোর সুযোগ নেই তার। গায়ে হলুদের সব জিনিসপত্র গুনে গুনে অন্দরে পাঠাচ্ছে সে। একটু পরেই গায়ে হলুদ শুরু হবে। হলুদ কাপড় পরিয়ে পিঁড়িতে বসানো হয়েছে পরীকে। রূপালীও এসেছে, ছেলেকে শেফালির কাছে রেখে এসেছে। হলুদ বাড়ছে একজন মহিলা। পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। পিঠে ছড়ানো চুল, হাতে চুড়ি আর হলুদ রঙে পরী যেন ঝলমল করছে। এই পরীকে দেখে আজ যেন প্রকৃতি হিংসে করছে। তাই তো সূর্যকে আজ লুকিয়ে রেখেছে। রূপালী তাড়া দিয়ে বলে, আপনারা তাড়াতাড়ি করুন, এই শীতের মধ্যে কতক্ষণ বসে থাকবে? এরপর গোসল করাতে হবে। কুসুম, গরম পানি নিয়ে আয়। সবাই খুব তাড়াতাড়ি সব করতে লাগলো। প্রথমে পরীকে মালা হলুদ ছোয়ালো, কপালে গাঢ় চুম্বন করে বলে, সুখী হ। জেসমিন এই প্রথম পরীকে ছুঁয়ে দিল। মন্দ লাগলো না পরীর। ওর মায়ের স্পর্শই যেন পেল। চোখ তুলে জেসমিনের দিকে তাকিয়ে মৃদু হাসল। জেসমিনও কপালে চুমু এঁকে দিল। পরীর সারা শরীরে হলুদ মেখে দিল এক এক করে। আবেরজান তা দেখে বলে, অত হলদি মাখিস না, আমার নাতনি এমনি সুন্দর, অহন গোসল দে। আরেকজন রসিকতা করে বলে, নাত জামাইয়ের যে সান কপাল, আমাকে পরীর মতো মাইয়া পাইছে।
এই চাঁদ দেখলে তো আর ছাড়তে চাইব না। হাসাহাসির রোল পড়ে গেল সবার মাঝে। পরি আগের মতোই বসে আছে। কুসুম গরম পানি আনলো, গোসল করানো হলো পরীকে। গরম পানিতে গোসল করেও শীত লাগছে পরীর, ঠকঠক করে কাঁপছে, ঠোঁট দুটো নীল হয়ে আসছে। সারা শরীরে হলুদ মাখানোর ফলে হলদেটে হয়ে আছে ফর্সা দেহখানা। রূপালী আবার তাড়া দিতেই পরীকে ঘরে নিয়ে গেল। হলুদ শাড়ি পাল্টে লাল শাড়ি পরানো হলো। আর কিছুক্ষণ পরেই বর আসবে। এরই মধ্যে মালা এলেন হাতে পায়েসের বাটি নিয়ে। নিয়ম অনুসারে পরীকে 3 বার খাইয়ে দিল মালা। তারপর বাকিটুকু ছোট ছোট ছেলে মেয়েদের খেতে দিলেন। গায়ে হলুদের আগেই পরীকে ভাত খাইয়ে দিয়েছিল স্বয়ং জেসমিন। আজ পরী কাউকে না করেনি। জেসমিনের খুব ভালো লাগলো পরীর আচরণে। নিয়ম মতো পরী গায়ে হলুদের পর আর কিছুই খেতে পারবে না, শুধু ওই পায়েস বাদে। নিয়ম শেষে লাল বেনারসিতে সাজানো হলো পরীকে। নিজের বোনকে নিজ হাতে সাজালো রূপালী। সর্বশেষে লম্বা ঘোমটা টেনে দিয়ে বলল, মাশাল্লাহ, তোকে রাজকন্যার চেয়েও সুন্দর লাগছে পরী। বরের নজর ব্যতীত আর অন্য কারোর যেন নজর না লাগে। হাসল রূপালী। পরী কপালে ভাঁজ ফেলে তাকালো রূপালীর দিকে। এটা কেমন দোয়া? বরের নজর পড়বে শুধু? পরীও হাসল রূপালীর দোয়া বুঝতে পেরে। আছরের আজান পড়ে গেছে। এখনো বরযাত্রী এসে পৌঁছয়নি। শহর থেকে আসছে, বিধায় আরো দেরি হচ্ছে। ঘুম এসে গেছে পরীর। ওর পাশে বসে থাকা মেয়েগুলোও ঝিমোচ্ছে। এই মুহূর্তে বিয়েটাকে অসহ্য লাগছে পরীর। এতক্ষণ বসে থাকতে কার ভালো লাগে? সময় পার হতে হতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন পরীর বিরক্ত লাগছে। ইচ্ছে করছে শাড়ি গয়না টেনে খুলে ফেলতে। রাগ প্রকাশ করতেও পারছে না। তখনই কয়েকজন মহিলা এসে পরীকে নিয়ে গেল বৈঠকে। পুরুষ নেই বৈঠকে, আফতাব, কাজী আর বরই পুরুষ। মেঝেতে খেজুর পাতার তৈরি বড় পাটিতে বসানো হলো। সামনে টানানো হলো পাতলা চাদর। উসখুস করছে পরী। শুধু কবুল বললেই আজ সে এক পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে যাবে। তার উপর সমস্ত অধিকার পাবে পরী। কাজী সাহেব উচ্চস্বরে বলতে লাগলো, নূরনগর গ্রামের জমিদার আফতাব উদ্দিনের কনিষ্ঠ কন্যা পরীকে 20,001 টাকা দেনমোহর ধার্য করে বিবাহ করতে কি আপনি রাজি? রাজি থাকলে বলুন কবুল। পরী মাথা নিচু করে শুনছে। এই মুহূর্তে ওর অন্যরকম অনুভূতি হচ্ছে। পরী ভাবছে, এরকম অনুভূতি কি সব মেয়েরই হয়? অপর পাশ থেকে বেশি দেরি করেই উত্তর এলো, শেখর কি মেয়েদের মতোই লজ্জা পাচ্ছে নাকি? অসহ্য লাগলো ব্যাপারটা। এরপর কাজী পরীকে উদ্দেশ্য করে বলে, নবীনগর গ্রামের সাখওয়াত সাহেবের একমাত্র পুত্র শেহরান শায়ের আপনাকে 20,001 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিতে ইচ্ছুক। আপনি কি রাজি? তাহলে বলুন কবুল। বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূ বেশে বসে থাকা তনয়ার মনে জাগলো কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পর্দার অপর প্রান্তে থাকা ব্যক্তির পানে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরী তবুও দেখার চেষ্টা করছে ঘোমটার ফাঁকে, কিন্তু সে ব্যর্থ। পরী কি ভুল শুনল? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠল পরীর। চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছেন কাজী সাহেব। পরী রয়েছে অন্য ধ্যানে, ঘোর কাটছে না কিছুতেই। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে, কারো কথা পরীর কান অবধি পৌঁছয়নি। শেষে আফতাব দিল এক ধমক। সব মেয়েরা থেমে গেল। পরী চমকে উঠে বাবার দিকে তাকালো। আফতাব গম্ভীর সুরে বলে, এত দেরি করছো কেন পরী? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েক ঢোক গিলে পরী 3 কবুল পড়ে ফেলে, কিন্তু শরীরের ভর আর ধরে রাখতে পারে না পরী। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরীর ঘোমটা আরও টেনে দিয়ে কুসুম জাপটে ধরে পরীকে। কুসুম জোরেই বলে উঠল, পরী আপা, আপনার কি হয়েছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়া দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব নয়।
মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো। কয়েকবার ডাকলো পরীকে, কিন্তু পরী সাড়া দিল না। শায়ের এখনো আগের মতোই বসে আছে, দৃষ্টি তার নত অবস্থায়। মালা শায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরে পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্তরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুইয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালা রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলতেছে। 4 গ্রামের জমিদার আফতাব, ধন সম্পদ কম নেই তার, যেন এক রাজা। আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়, সোনালি আর রূপালীর থেকেও বেশি সুন্দরী পরী। এমন সোনা বরণ মেয়ের বিয়ে হলো শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউ মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারছে না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসেবে খারাপ না, সবাই ভালো জানে তাকে, কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তো নিজের কপাল নিজেই পুড়িয়েছে, আর ছোট মেয়ের কপাল আফতাবে পোড়ালো। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ, কারোর মুখেই কথা নেই। শেখর না আসাই এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না, সব কথাই তেতো লাগছে তার কাছে। এমনকি নিজের ভাই আখিরকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশেপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখছিল? পরী চট করে উঠে বসল। ঘরে কুসুম ছাড়া আর কেউই নেই। তাই কুসুমকে জিজ্ঞাসা করল, আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর তখন? পরী একটু থামল, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আফা, আপনার মনে নাই? আপনি তো কবুল কইয়া হুঁশাড়াইলেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনি দেখি সব ভুইলা গেছেন। শায়ের ভাইয়ের লগে আপনার বিয়া হইছে। তাহলে শহরের ওই ছেলেটা কোথায়? কুসুম থামল, বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানি না আপা, আমরা সবাই তো বরের অপেক্ষা করতেছিলাম। দেরি দেখা শায়ের ভাই তো লোক পাঠাইছিল। হ্যাঁ, এই লোকগুলান শহরে যাইয়া ফিরে আইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরে বাবুর বাড়িতে যাইয়া কাউরে পায় নাই। এখন কি হইব? হেল লাইগা বড় কর্তা শায়ের ভাইয়ের লগে আপনার বিয়া দিল। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কি জানি, গতকাল তো শায়ের ভাই সহ আরো মানুষ যাইয়া দেখা কইরা আইছে। এখন কই আছে কে জানে। তই একখান কথা কই, শহরে পোলাডারে আমার ভালো লাগে নাই। হের লগে বিয়া হয় নাই শোকর করেন। এগরে নিয়ে ভাইবেন না। কোথায় যাইব? বড় কর্তা একবার ধরতে পারলে মাইরা ফেলাবো। জমিদারগুলোকে রসিকতা। পরী আর কথা বাড়ালো না, হাঁটু মুড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদেই জেসমিন আর মালা আসলো। মালা কুসুমকে বলল পরীর কাপড় গুছিয়ে দিতে। পরী বলে উঠল, কাপড় গোছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরী বলল, কিন্তু আম্মা, উনি তো আমাদের এখানেই থাকেন। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরীর কাপড় গোছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরীর হাত ধরে বললেন, এখন শায়ের এই বাড়ির জামাই পরী, তার আর এখানে থাকা চলবো না। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়ে যাইব এখনই। অনেক দূরের পথ পরী। তোমার গয়না সব খোলো আর শাড়ি বদলাও। পরী কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নূরনগর থেকে 7 গ্রাম পার হয়ে নবীননগর। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গয়নাগুলো লুটে নেবে। তাই জেসমিন গয়নাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথা মতো পরী বেনারসি খুলে সুতির শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাব বেঁধে দিল।
তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না, বাইরে অনেক ঠান্ডা। আম্মা, আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙ্গুল তুলছে। পরি কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলে এই প্রশ্ন করতো না। মালা জবাব দিল না। পরির হাত ধরে নিচে নেমে এলেন। পরি নিচে এসে জুম্মানকে খুঁজতে লাগলো। আজ সারাদিন সে দেখেনি ছোট ভাইটাকে, সবার মাঝে জিজ্ঞেসও করতে পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরি মুখ ফুটে কিছু বলার আগেই জুম্মান এসে হাজির। ভাইকে টেনে পরি বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমারে দেখলে আমার কান্না পায় আপা, আমারে ছাইরা চলে যাবা? বলতে বলতে কেঁদে ওঠে জুম্মান। পরি বলে, কাঁদিস না জুম্মান, আমি আবারও আসব, তুই আমাকে আনতে যাবি কিন্তু। জুম্মান মাথা নাড়ে। পরি বিদায়ের সময় যেন কাঁদা ভুলে গেছে। বাড়ির বাকি সবার একই অবস্থা। বিয়েটা উলট পালট হওয়াতে কারো বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরি চোখের জল ফেলল রূপালীর কোলের নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্প দিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরি চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তা আর হলো না। সবার থেকেই বিদায় নিল পরি। মায়ের হাত ধরে বাইরে পা দিল। যেই ঘর ওর নিজের ছিল, আজ সেই ঘর থেকেই বঞ্চিত হলো সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো। সেখানে যেতেই হুঁশ ফিরল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। কেউই যাচ্ছে না পরীর সাথে, শুধু সায়ের আর পরি। গাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে, বিধায় কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। শিয়াল, কুকুর, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে গরুর পায়ের শব্দ। সায়ের গম্ভীর হয়ে বসে আছে। পরীর থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসেছে। একবারও তাকায়নি পরীর দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। পরি এতক্ষণ ধরে সায়েরকে দেখে চলেছে। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানা দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না পরি। কিছুক্ষণ ইতস্তত করে বলেই ফেলল, আপনি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরির দিকে তাকালো সায়ের। অন্যমনস্ক ছিল বিধায় পরির কথা তার কানে গেল না। সে বলল, কিছু বললেন? বললাম, আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো 10 হাত দূরে যেতে বলতেন, এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলেছে তাই। আব্বা বলল আর আপনি রাজি হয়ে গেলেন? আমি তো আপনাকে বলেছি যে আপনার বাবা আমাকে যতটুকু করতে বলেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলেছে তাই করেছি, না হলে করতাম না। শেষ কথাই অপমানিত বোধ করল পরি। কুসুমের মুখে শুনেছে কত ছেলেরা নাকি পরির জন্য পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরি রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোনো কথা বলল না। 2 হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরি। এত রাত অবধি জেগে থাকা সম্ভব নাকি? আরও কত দূর কে জানে। সায়ের জেগে আছে। পরির দিকে তাকিয়ে রইল এবার। এখনো মুখটা দেখা হলো না। নেকাবের আড়ালের সৌন্দর্য নিয়ে ভাবছে সায়ের। কেমন দেখতে মেয়েটি? লোকজনের মুখে বলা চেহারার থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়? একটু অপেক্ষা করলেই দেখতে পাবে সায়ের। মধ্যরাতে গাড়ি থামল নবীনগর। বাকি পথটুকু হেঁটে পাড়ি দিতে হবে। তবে সমস্যা হলো পরি। সে এখনো ঘুমোচ্ছে। এবার কিভাবে ডাকবে সায়ের? সেই চিন্তায় ঘামছে সায়ের। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে উপায় খুঁজতে লাগলো, কিন্তু কপাল খারাপ যে কোনো উপায়ন্তর না দেখে সায়ের নিজেই ডাকলো পরীকে। শুনছেন? এবার উঠতে হবে। চোখ মেলে তাকালো পরি। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি, নামতে হবে। পরি নামলো গাড়ি থেকে। সায়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরল। পরির ঘুম ভাব কমেনি, ঢুলছে আর হাঁটছে। সায়ের তা দেখে খেয়াল করে বলে,
এভাবে হাঁটলে পড়ে যাবেন তো, হাত ধরে হাঁটবেন। পরি থমকে দাঁড়িয়ে বলে, আমি পারবো, আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আমার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হয় বাদই দিলাম, বাকি জীবন আপনার হাত ধরবো। সায়রা আর কথা বলল না, পরিও হাত ধরল না। কিছুক্ষণ হেঁটে ওরা পৌঁছলো একটা বাড়ির সামনে। অন্ধকারে ঠিক বুঝে উঠতে পারল না পরি কিছুই। বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারল না, তবে উঠোনে দাঁড়িয়ে এটা বুঝলো যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। সায়রের পিছু পিছু পরি একটা ছোট্ট ঘরের সামনে গেল। দরজায় কয়েকবার টোকা দিল সায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, ক্যাডা রে, এত রাইতে দরজা গুতায় ক্যাডা? সায়ের জবাব দিল, পুপু, আমি শেহরান। একটু পরে একজন 50-এর বেশি বয়স্ক মহিলা হারিকেন হাতে দরজা খুলল। সায়েরকে দেখে সে খুশি হয়ে বলে, এত রাইতে কই থেকে আইলি? ফুপু বলতে বলতে সায়ের ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো। মহিলাটি হারিকেন উঁচিয়ে পরীকে দেখে বলে, এই ছুরিটা ক্যাডা? পরি অবাক হলো মহিলার কথা শুনে, কিন্তু পর মুহূর্তেই থমকে গেল, কারণ সায়ের জবাব দিয়েছে, আমার বউ। বউ 2 অক্ষরের শব্দটি সম্পূর্ণ নতুন পরি আর সায়েরের কাছে। পরি আজকারও বউ, তাকে কেউ বউ বলে পরিচয় দিচ্ছে। শীতল স্রোত বইছে যেন শরীরে। পরি সায়েরের থেকে একটু দূরে সরে দাঁড়ানো। মহিলাটিকে দেখে মনে হচ্ছে অবাক। মধ্যরাতে কেউ যদি এসে বলে আমি বিয়ে করেছি, তাহলে তো অবাক হওয়ারই কথা। মহিলাটি দরজা ছেড়ে বের হয়ে এসে পরির সামনে দাঁড়ালো। হারিকেন মুখের উপর ধরে দেখার চেষ্টা করলো, তারপর বলল, বউ? হ্যাঁ রে শেহরান, তুই মজা করস নাকি? এত রাতে কেউ মজা করে? আমার ঘরের চাবি দাও। এত রাইতে বউ পাইবি কই? কার বউ লইয়া আইসোস? মাঝরাতে ঘুম ভাঙছে তো তাই উল্টা পাল্টা বকছো। চাবি দাও, আমি আমার বউ নিয়ে ঘরে যাই। সায়েরের মুখে বারবার বউ শুনতে লজ্জাবোধ করছে পরি, তবে এখন তার কিছু বলার বা করার নেই, তাই চুপ করে দাঁড়িয়ে আছে সে। ফুপু আবারও বলে উঠল, আরে থাম, বউ কি এমনি ঘরে যাইব নাকি? নিয়ম আছে না? রাত দুপুরে আবার কিসের নিয়ম ফুপু? এখন সবাই ঘুমোচ্ছে, কাল সকালে যা করার করো। ফুপু শুনল না, দৌড়ে উঠোনে চলে গেল। হাঁক ছেড়ে ডাকতে লাগলো সবাইকে। পরি ভরকে গেল মহিলার কাণ্ডে। সে চিৎকার করতে করতে বলল, ওরে কেডা কোথায় আসোস রে, হক গলে বাইর হ, শেহরান বউ লইয়া আইছে। ওরে হ্যারোনা, আকবর, আবুল, বাবু রে। কানে হাত চেপে ধরে পরি। এই মহিলার গলার আওয়াজে কান দুটোই না নষ্ট হয়ে যায়। এ কোথায় এসে পড়ল? বিস্ময় কিংকর্তব্য বিমূঢ় পরি। ওদিকে ফুপু ডেকেই চলেছে। ঝনাত ঝনাত করে দরজা খোলার আওয়াজ শোনা গেল। 3 জন দম্পতি বের হয়ে এলো আলো হাতে নিয়ে। হাই তুলতে তুলতে হেরোনা নামের মহিলাটি এসে বলে, আরে খুশি না আপা, এত রাইতে চিল্লাও কেন? ডাকাত পড়ছে নাকি? হুদা কামে কি চিল্লাই? দেখ, শেহরান বউ লইয়া আইছে। হেরোনা চমকে উঠে খুশিনার কথায়। স্যার বিয়ে করেছে? তবে তিনি এতে বেশ খুশি হলেন। ভাসুরের ছেলেকে এমনিতেই তিনি অপছন্দ করেন। বাবা মা মারা যাওয়ার পর সবাই সায়েরকে এড়িয়ে চলে। হেরোনা তো দেখতেই পারে না। তার উপর হেরোনার বড় মেয়ে চম্পা সায়ের বলতে পাগল। সায়ের এই বাড়িতে আসতোই না, বছরে 2-3 বার আসে, তাও খুশি না ফুপুর কাছে। হেরোনা চিন্তায় ছিল কিভাবে সায়েরের থেকে মেয়েকে সরাবে। এখন দেখছে মেঘ না যাইতেই জল। সে উকি দিতে দিতে এগিয়ে গেল পরীর দিকে। মুখ ভেঙচে বলে, কই দেখি দেখি, এতিম পোলারে মাইয়া দিল কেডা? সায়ের চুপ করে রইল। এটা নতুন কিছু না, সহ্য হয়ে গেছে এসব, ছোট থেকেই শুনে আসছে সে। খুশিনা ধমক দিয়ে বলে, চুপ থাক, আগে ও করে ঘরে নামার ব্যবস্থা কর। থালাই কইরা কাদামাটি লই আয়, বউ ঘরে তুলতে হবে তো। হেরোনা মুখ ঘুরিয়ে মেজোজা রিনাকে বলে, তুই যা, আমি চৌকি নিয়ে আহি। পরি সব কথাই শুনছে। এদের ব্যবহার ওর ভালো লাগছে না। এভাবে কষ্ট দিয়ে কথা বলার কারণ কি? রাগ হচ্ছে হেরোনার উপর। রিনা একটা থালাতে করে ভেজা কাদা নিয়ে এসে উঠোনে রাখে।
হেরোনা দুটো চৌকি এনে রাখলো তার সামনে। খসিনা সায়েরকে উদ্দেশ্য করে বলে, এই সামরা, বউ লইয়া এখানে খাড়া আয়। সায়ের বুঝতে পারলো এরা তাকে ছাড়বে না, তাই সে পরীর কাছে গিয়ে বলে, চলুন, না হলে এরা শান্ত হবে না। কি বউর লাগে গুজুর গুজুর করস, হাত ধইরা আন। সায়ের হাত ধরলো পরীর, তারপরে সে দুজন দুই চৌকির উপর দাঁড়ালো। খুশিনা একটা বাটিতে করে খানিকটা খেজুরের গুড় এনে বলল, ও নতুন বউ, মুখ খোলো দেহি, মিডা খাও, তাইলে মিডা মিডা কথা কইবা। পরী নেকাব খুলল না। সামনে তিনজন অচেনা পুরুষ দাঁড়িয়ে আছে। পরী সায়েরের দিকে তাকাতেই সে বলল, আমি ছাড়া আমার বউয়ের মুখ কোনো পুরুষের দেখা নিষিদ্ধ পুপু। মনে হয় আসমানের পরী ধইরা আনছে, যে অন্য কেউ দেখলে লইয়া যাইব। কথাটা বলেই খিলখিল করে হাসতেই লাগলো হেরোনা, সাথে রিনাও যুক্ত হলো। সায়ের মুচকি হেসে বলল, আসমানের পরী কিনা জানি না, তবে সে এখন আমার ঘরের পরী, বুঝলেন? হাসি বন্ধ করলেন ওনারা। খুশিনা বললেন, তোরা ঘরে যা, আমি বউ নিয়ে পরে যাবো। হেরোনা চলে গেলেও রয়ে গেল রিনা। আকবর আবুল বাবু নিজ ঘরে চলে গেল। খুশিনা গুড় খাওয়ালো না। পরীকে বলে, ও বউ, এই কাদায় পা দাও দেহি। পরী তাই করলো, কাদাতে পা ডুবিয়ে দিল। রিনা পা ধুইয়ে দিল। তারপর সায়েরকে ওর ঘরের চাবি দিল খুশিনা। পরীকে সাথে নিয়ে পাশের ঘরে গেল সায়ের। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে ওরা। খুশিনা এসে হারিকেন দিয়ে গেল। আলোতে পড়ে স্পষ্ট দেখতে পেল ঘরের ভেতরটা। ঘরের এক পাশে একটা পালঙ্ক, তবে বেশি বড় নয়, দুটো জল চৌকি আর একটা ছোট আলমারি। ঘরের বেশিরভাগ জায়গাই খালি। ঘরটা যে সম্পূর্ণ টিনের তাও বুঝলো পরী। সায়ের এক পাশে ব্যাগ রেখে বাইরে চলে গেল। পরী আবারও পুরো ঘরে চোখ বোলায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হবেই বা না কেন। খুশিনা কয়েকদিন পর পর ঘর পরিষ্কার করে। অপরিষ্কার জায়গা সায়ের একদম পছন্দ করে না। নেকআপটা এবার পরী খুলল। মাথার ওড়না খুলতেই পিঠ ছড়িয়ে গেল ঘন চুলগুলো। পরনের শাড়িটা ঠিক করতে করতে খেয়াল করলো সে বেলি ফুলের ঘ্রাণ পাচ্ছে। তীব্র সে ঘ্রাণ অনুসরণ করে পরী জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালার পাশে একটা বেলি ফুল গাছ লাগানো, তাতে অনেক ফুল ধরেছে। জানালার গ্রিল ধরে পরী সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ল। কম্বলার বালিশ নিয়ে ঘরে ঢুকলো সায়ের। পরীর দিকে প্রথমে চোখ গেল তার। পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে পরী। সায়ের কথা না বলে পালেঙ্কের উপর বালিশ আর কম্বল রাখল। আল্লাহ, ওইখানে কি করো নতুন বউ? পরী চমকে পিছন ফিরে তাকালো খুশিনার দিকে। সায়ের নিজেও তার ফুপির দিকে তাকালো, কিন্তু খুশিনার মুখ থেকে টু শব্দটিও আর বের হলো না। সে এক ধ্যানে পরীর দিকে তাকিয়ে আছে। ফুপুর ভাবান্তর না দেখে তার দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো পরীর দিকে। জোরে বলতে না পারলেও বিড়বিড় করে সে বলে উঠল, মাশাল্লাহ। খুশিনা ভাবল সে বোধহয় স্বপ্ন দেখতেছে। তার সায়েরের জন্য এত সুন্দর মেয়ে আল্লাহ রেখেছেন, এটা তিনি কল্পনাও করতে পারেননি। পরীর দিকে দৃষ্টি রেখে তিনি এগিয়ে গেলেন। থুতনিতে হাত রেখে বললেন, আমার শেহরান এত সুন্দর বউ আনছে, চান্দেল্লাহান চেহারা। ও শেহরান, তোর ভাগ্যা যে এত ভালো তা এতদিনে বুঝি নাই রে। স্বামী নিয়া সুখী হও মা, আমার শেহরান বড় ভালাগো নতুন বউ। পরী সায়েরের দিকে তাকালো। সে এখনো চোখের পলক ফেলতে পারেনি। মনে হচ্ছে চোখের পলক ফেলতে গেলে পরী উধাও হয়ে যাবে। সায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আড়ষ্ট হলো পরী। মাথা নিচু করে ফেলল। তখনই খুশিনা বলল, হলদির ঘ্রাণ এখনো গায়ে আছে তো। এই রাইত বিরাইতে জানলার ধারে কি করো? তেনারা আশেপাশে আছে গো, রাইতের বেলা বুঝি বাইরে যাও। খুশিনা বিদায় নিয়ে ঘরে চলে গেল। সায়ের জানালা বন্ধ করে দিল। এখন ও কি করবে ভেবে পাচ্ছে না, উসখুস লাগছে। নতুন বিয়ে করলে কি সবাই এরকম অস্বস্তিকর অবস্থায় পড়ে? আগে তো পরীর সাথে কথা বলতে এরকম হতো না, আজ বউ বলেই কি এরকম হচ্ছে? কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে চোখ মেলল সে। পরী পালঙ্কের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে। সায়ের বলল, আপনার বাবার মতো ঐশ্বর্য নেই আমার,
জানি না আপনাকে ঠিক কতটা ভালো রাখতে পারবো, তবে আপনাকে ভালো রাখার সব রকমের চেষ্টা করব। এখন ঘুমিয়ে পড়ুন। পালঙ্কের উপর উঠে বসে পড়ি। কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু সায়ের জলচৌকিতে বসে রইল। পরি ভাবল, বাকি রাতটুকু কি সায়ের ওভাবেই কাটাবে নাকি? শীত অনেক, কষ্ট হবে তো। কিন্তু এ কথা পরি মুখ ফুটে বলতে পারল না। আজ লজ্জায় মুখের কথা আটকে আসছে বারবার। সকালে বেশ দেরি করেই ঘুম ভাঙে পরির। আর মোড়া ভেঙে উঠতেই পাশে তাকালো। স্যার নেই, জলচৌকি ফাঁকা। কখন ঘুম থেকে উঠল সে? পালঙ্ক থেকে নেমে বাইরে আসতে যেও থেমে গেল পরি। না জানি বাইরে কতজন পুরুষ আছে। পরির আর যাওয়া হলো না, তাই চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর একদল মহিলা এলো ঘরের মধ্যে। পরি চট করে দাঁড়ালো ওনাদের দেখে। মহিলাগুলো পরীকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। একজন বললেন, আমাকে শেহরানের কপাল গো, মেলা সুন্দর বউ পাইছে। শেহরান রে ধৈরা আন দেহি, পাশে খাড়াইলে কেমন দেখায়। হ্যাঁ তো কামে ব্যস্ত গা, বউ লুকাইতে বেড়া দিতাছে, কলপার বেড়া দিছে, আর অহন নিজের ঘরের পাশে বেড়া দিতাছে। সুন্দরী বউ বইলা কথা। দুজন মহিলা হাসতে হাসতে বের হয়ে গেল। একটু পর তারা সায়েরকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে এলো। ধাক্কা দিয়ে পরীর দিকে পাঠিয়ে দিল। সায়ের কোনো রকমে পরীর গায়ে পড়া থেকে বেঁচে গেল। নিজেকে সামলিয়ে সে পরীর পাশে দাঁড়িয়ে বলল, তোমরা এখন যাও তো, অনেক হয়েছে, এবার যাও। হাসির তোর যেন বাড়ল সবার। একজন বললেন, বুঝছি তো, বউ লইয়া এখন একলা থাকতে চাও, তা ভালা কইরা কইলেই পারো। একজন ধাক্কা দিল পরীকে। পরী গিয়ে পড়ল সায়ের উপর। পরবর্তী ধাক্কা দেওয়ার আগেই সায়ের এক হাতে পরীকে জড়িয়ে ধরে ঘুরিয়ে এনে বলে, তোমরা যাবে? এত রসিকতা আমার বউ পছন্দ করে না, যাও তো। হাসি তামাশা করতে করতে সবাই চলে গেল। সায়ের এখনো পরীকে আগের মতোই ধরে রেখেছে। খেয়াল হতেই সায়ের সরে দাঁড়িয়ে বলল, ক্ষমা করবেন, আপনাকে বাঁচাতে আপনাকে ছুতে হয়েছে, আর কখনোই তা হবে না। আসলে ওনারা মজা করছিলেন, কিছু মনে করবেন না। পরী ঠায় দাঁড়িয়ে রইল সেখানেই। সায়ের পরীকে নিয়ে কলপারের দিকে গেল। পরী দিনের আলোতে চারিদিকে চোখ বুলাতে লাগলো। সায়ের তার ছোট্ট ঘরের চারপাশে টিনের বেড়া দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। এত কাজ সে করলো কখন? নিশ্চয়ই অনেক ভোরে উঠেছে ঘুম থেকে। তখনই ওর মনে পড়ল, কাল তো শেষ প্রহরে ঘুমিয়েছে সে। তাহলে সায়ের নিশ্চয়ই জেগেছিল। এসব ভাবতে ভাবতে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। বাইরে আসতেই সে দেখল সায়ের গামছা হাতে দাঁড়িয়ে আছে। পরী আসতেই সায়ের গামছা এগিয়ে দিল। পরীও নিয়ে মুখমণ্ডল মুছে নিল। তখনই দুটো মেয়ের আগমন ঘটে। চম্পা দৌড়ে এসে জিজ্ঞাসা করে, শেহরান ভাই, আপনি কি বিয়া করছেন? করেছি। চম্পা আর কিছু জিজ্ঞাসা করার আগেই তার চোখ পড়ে গেল পরীর উপর। পরীও চম্পার চোখে চোখ রাখে। মেয়েটাকে বেশ শৌখিন মনে হলো পরীর। চুলগুলো বেনুনি করা, চোখে গাঢ় কাজল দেওয়া, আর ঠোঁটে লিপস্টিক। বোঝাই যাচ্ছে মেয়েটি সাজগোজ করা পছন্দ করে। কিন্তু হঠাৎই মেয়েটার চোখ দুটো ছলছল করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই পেছনের মেয়েটি এগিয়ে এসে বলে, শেহরান ভাই, কত সুন্দর ভাবি, আসমানের চাঁদের মতন। তা কেমন আছো ভাই? মেলা দিন পরে আইলা। ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি আমি। চম্পা দৌড়ে চলে গেল। তা দেখে চামেলি হেসে বলল, হাঁপাই কষ্ট পাইছে ভাই, তোমার লজ্ঞা কত রুমাল সেলাই করছে, আর তুমি বিয়া কইরা আনলা। চামেলি হাসতে লাগলো। ওরই অবাক হয়ে গেল, মেয়েটা কষ্টের কথা বলছে আবার হাসছে, আজব। সায়ের চামেলিকে ঘরে যেতে বলে নিজেও পরীকে নিয়ে ঘরে এলো। পরীর সামনে কি সব বলছিল, পরী এখন কি ভাববে। বড় সহজ সরল চামেলি, সব কথাতেই হাসবে। সুখ দুঃখ সবকিছুতেই ওর হাসি থামে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেল। পরী এতক্ষণ ঘরের বাইরের ছোট্ট উঠোনে বসেছিল। এমনি এমনি নয়, খুশিনা ফুপু এক গাদা মহিলাদের সঙ্গে পরীকে সাক্ষাৎ করাচ্ছে। বিরক্ত হলেও চুপ থাকতে হচ্ছে পরীর। ইচ্ছে করছে ছুটে ঘরে চলে যেতে, কিন্তু পারছে না। সন্ধ্যা হয়ে আসছে বিধায় খুশিনা পরীকে ঘরে যেতে বলল। ঘরে আসতেই পরী দেখল সায়ের ঘুমোচ্ছে।
কাল রাতে একটুও ঘুমোতে পারেনি সে, তাই সেই দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছে। এখনো ওঠার নাম গন্ধ নেই। পরি কি করবে ভেবে পাচ্ছে না। একটাই ঘর, তাই অন্য কোথাও যেতেও পারছে না, তাই জলচৌকির উপরই বসে রইল। রাতের খাবার খুশিনা ফুপু ওদের ঘরে এনে খাওয়ালো। তারপর তিনি চলে গেলেন। খাওয়ার পর পরি শীত যেন তর করে বাড়ল। টিনের ঘরের ফাঁক দিয়ে নিশি এসে ঢুকছে। পরি তাড়াতাড়ি কম্বল গায়ে জড়াতেই চোখ পড়ল সায়রের দিকে। সে কালকের মতোই বসে আছে। পরি ভাবল, আজকেও এভাবে বসে থাকবে নাকি? এই শীতে এভাবে বসে থাকাটা ঠিক বলে মনে হলো না পরির। তাই সে বলে, আজকেও কি এভাবে বসে থাকবেন নাকি? সায়ের বোধহয় অন্য কিছু ভাবছিল, তাই সে অপ্রস্তুত হয়ে বলে, বলছি ঘুমোবেন না? সারা রাত ওভাবে বসে থাকার চিন্তা করছেন নাকি? সায়ের বেখেয়ালি ভাবে বলে, ঘুমোবো কোথায়? আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আপনি না সাহসী পুরুষ, তাহলে বউয়ের পাশে ঘুমাতে ভয় পাচ্ছেন কেন? আমি ভয় পাবো কেন? ঘুমোতে কি কেউ ভয় পায়? দেখতেই তো পাচ্ছি ভয় কাঁপছেন। ভয় না, চিতে কাঁপছি। বলতে বলতে সায়ের অপর পাশ দিয়ে পালঙ্কে উঠে পড়ে। পরি মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। রাত গভীর, ঘুমে মগ্ন পরি। শীতের কম্বলের উষ্ণতা বেশ লাগে পরির। কিন্তু হঠাৎই ওর ঘুম যেন হালকা হয়ে এলো। পরি অনুভব করছে কেউ ওর গায়ে হাত বিচরণ করছে, কিন্তু ও ঘুরতে পারছে না। শরীর এত ভারী হয়ে গেছে যে সে নড়তেই পারছে না। হাতটা যেন শাড়ির আঁচল টেনে ধরেছে। আঁচলটা জোরে টান দিতেই পরি যেন শক্তি ফিরে পেল। উঠে বসলো শয্যা ছেড়ে। এই শীতের মধ্যে দিয়েও পরি ঘামতে লাগলো।